অর্ষা লজ্জা পেলেও মুচকি হেসে বলল, থ্যাংক ইউ। আহনাফ আলমারি থেকে লেডিস ব্ল্যাক লেদারের জ্যাকেটে অর্ষার হাতে তুলে দিয়ে বলল, রাতে ঠান্ডা লাগবে, এটা সাথে নাও। আচ্ছা। দুজনে একসাথে বেরিয়ে পড়ে। সুইজারল্যান্ড আসার পর আজ প্রথম অর্ষা দূরে কোথাও ঘুরতে যাচ্ছে। পাশের সিটে তার প্রিয় মানুষ, পছন্দের মানুষ, এমনকি মানুষটা তার স্বামীও। এর চেয়ে আনন্দের, খুশি অনুভূতি আর কী বা হতে পারে? অর্ষা উচ্ছ্বাসী কণ্ঠে জানতে চায়, ফুপির বাসা কোথায়? জেনেভা শহরে। জুরিখ শহর পার হওয়ার সময় বিশাল একটা নদী পড়ে, যেটা জুরিখ শহরের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। আহনাফ অর্ষাকে নদীটির সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, এই নদীটির নাম লিসমাত। অনেক সুন্দর। যাওয়ার পথে দূরে থেকে একটা লেখা দেখতে পায় অর্ষা। আহনাফ অর্ষার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে বলল, ল্যাটিন ভাষা বোঝো? অর্ষা ঠোঁট উল্টে বলল, হুঁ। ওইখানে যে কি লেখা আছে পড়লাম ঠিক, কিন্তু বুঝলাম না। আহনাফ হেসে বলল, ল্যাটিন ভাষার লেখা তাই বুঝোনি। কথাটি বাংলা অর্থ হলো, একের জন্য সব, সবের জন্য এক। এটা সুইজারল্যান্ডের নীতিবাক্য। আপনি তো দেখি অনেক কিছু জানেন। অদ্ভুত। আমি এদেশের বাসিন্দা, তো জানবো না? হুম। ফুপির বাসা পৌঁছে দেখলো হুলস্থুলি কাণ্ড। ফুপি ভীষণ ব্যস্ত। অর্ষাহার আহনাপে দেখে ব্যস্ততা রেখে এগিয়ে আসে, অর্ষাকে জড়িয়ে ধরে বলে, ভালো আছো মা? অর্ষা সালাম দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো ফুপি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সে কবে এসে সুইজারল্যান্ডে, আর আজ আসলে ফুপির বাসায়? অর্ষা অপ্রস্তুতভাবে হাসল। ফুপি আহনাফের দিকে তাকিয়ে বলল, দোষ তো তোর। অর্ষা, না, তুই নিয়ে আসিসনি কেন? অমনি সব দোষ আমার হয়ে গেল না? বলল আহনাফ, অবশ্যই তোর। তখন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে ফুপির ছেলে নিহিত আর মেয়ে নেহা। নিহিত ইঞ্জিনিয়ারিং পড়ছে আর নেহা পড়ছে ক্লাস 10-এ। দু ভাই বোন যথেষ্ট স্মার্ট আর সুন্দর। নিহিত এগিয়ে এসে আহনাফের জড়িয়ে ধরে বলল, কি অবস্থা ব্রো, অনেকদিন বাদে আসলে। আহনাফও জড়িয়ে ধরে পিঠ চামড়ে বলল, তুইও তো যাস না। নেহা এগিয়ে গেল অর্ষার কাছে, আকুল হয়ে বলল, তুমি তো আমাদের ভাবি। অর্ষা মৃদু হেসে উপর নিচ মাথা ঝাঁকায়। নেহা হাত বাড়িয়ে দিয়ে বলল, তোমায় তো আমি চিনি, কিন্তু তুমি আমায় চেনো না। পরীক্ষা থাকায় আমি আর ভাইয়া তোমাদের বিয়ে যেতে পারিনি। বাই দ্য ওয়ে, আমি নেহা। অর্ষা হাত মিলিয়ে হেসে বলল, মুখ চিনি না, কিন্তু তোমাদের কথা আন্টির কাছে শুনেছিলাম। কোন আন্টি? প্রশ্ন করে নেহা। অর্ষা অপ্রস্তুত হয়ে বলে, ইয়ে মানে মায়ের কথা বলছিলাম। ওনার মা আর কি? আহনাফকে দেখিয়ে বলো। নেহা অর্ষাকে জড়িয়ে ধরে বলে, নার্ভাস হচ্ছ কেন? ননদের সামনে এত নার্ভাস হতে নেই। নিহিত কথার মাঝে ঢুকে বলল, আমার কথা বলেনি? অর্ষা হেসে বলল, বলেছে। ফুপি তখন বলল, বাকি কথা খাওয়ার টেবিলে হবে। নেহা ওদের রুমটা দেখিয়ে দেয়, ফ্রেশ হয়ে আসুক। নেহা অর্ষার হাত ধরে বলল, আমার সাথে আসো সুইট হার্ট। ওদের পিছন পিছন আহনাফ আর নিহিত গেল। রুমে গিয়ে অর্ষা নার্ভাসের কিছুটা কমে। আহনাফ জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছু হয়নি, ফুপির পরিবারে সকলে বেশ মিশুক। আহনাফ বিছানায় শুয়ে বলল, অনেক, আমাদের বংশে সবাই অনেক ভালো, কারো মধ্যে কোনো অহংকার খুঁজে পাবে না। সত্যি বলছি, আপনাদের না দেখলে বিশ্বাস করতাম না। দুনিয়ায় এখন এমন পরিবার পাওয়া সত্যিই দুষ্কর। সবাই তো এখন টাকা পয়সাকে সবকিছু মনে করে। এর মাঝে ভিন্ন মন মানসিকতা মানুষও রয়েছে। হুম, যেমন আপনারা। আচ্ছা, ফুপা কোথায়? তাকে তো দেখলাম না। ফুপা অফিসে, তার সাথে রাতে দেখা হবে। আমরা বাড়ি ফিরব কবে? কাল সকালে। দুজনে ফ্রেশ হয়ে নিচে নামি। ফুপি তার খাবারের আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন। টেবিলে হরেক রকমের খাবার। এত খাবার কে খাবে কে জানে। ফুপি জোর করে অর্ষাকে অনেক কিছু খাইয়েছে। পেট নিয়ে চলা এখন মুশকিল হয়ে পড়েছে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর নেহা আবদার করে বসে, ঘুরতে যাবে। অর্ষা ক্লান্ত স্বরে বলল, আমি কোথাও যেতে পারবো না সোনা,
তোমার ভাইয়াকে নিয়ে যাও। নেহা সোফায় অর্ষার পাশে বসলো, হাত ধরে বলল, এমন বলো না সুইটহার্ট, আমি তো তোমাকে নিয়ে ঘুরতে চাই। আবার কবে দেখা হবে তা তো জানি না। প্লিজ চলো যাই। ওখানে গেলে তোমার অনেক ভালো লাগবে। লেকের মাঝে জাহাজ, ঠান্ডা বাতাসে রাতের লেক দেখবে, মন পুরা ফুরফুরে হয়ে যাবে। কোথাও যেতে চাচ্ছিস? প্রশ্ন করল নিহিত। লেক জেনেভায় যাব ভাইয়া। আমার স্কুলের ফ্রেন্ডরা মিলে জাহাজে পার্টির ব্যবস্থা করেছে। ওয়াও, তাহলে আমার ফ্রেন্ডদেরও ইনভাইট করি। শিওর। দু ভাই বোন নিজেদের মধ্যে প্ল্যানিং করে ফেলেছে। অর্ষা আর না করতে পারল না। ওখান থেকে চারজন মিলে সোজা চলে লেক জেনেভায়। সত্যি বলতে যতটা অনিচ্ছা নিয়ে অর্ষা বাড়ি থেকে বের হয়েছিল তার চেয়েও অধিক বেশি মনটা ভালো হয়ে গেছে। লেকের পাশে নানান রকমের ফুল, যাদের নামও অর্ষা হয়তো ঠিক মতো জানে না। চাঁদের আলোতে লেকের পানি ঝিকমিক করছে, থই থই করছে লেকের নীলাভ পানি। সবাই মিলে জাহাজে ওঠে। জাহাজ শুনে অর্ষা ভেবেছিল বিশাল বড় জাহাজ বোধহয় হবে। এসে দেখলো তেমন না, মাঝারি সাইজের বলা যায়, বড় জোর। নেহার সব বন্ধু বান্ধবদের সঙ্গে অর্ষা আর আহনাফের পরিচয় করিয়ে দিল। নিহিতের বন্ধু বান্ধব সবাই এসে পৌঁছালে জাহাজ ছাড়া হয়। অর্ষা দাঁড়িয়ে আছে বাইরের দিকে খোলা আকাশের নিচে। জাহাজ ছুটে চলেছে, সেই সাথে সাই সাই করে ধেয়ে আসা বাতাসের অসার ওড়না উঠছে। আহনাফ মৃদুমন্দ কণ্ঠে জিজ্ঞেস করে, খারাপ লাগছে? অর্ষা দুদিকে মাথা নাড়িয়ে বলে, উফ, অনেক অনেক বেশি ভালো লাগছে। এতগুলো ভালো লাগছে? শেষ কথাটি দুহাত প্রসারিত করে বলল। বোঝাতে চাইল ভালো লাগার পরিমাণ। আহনাফ ফিক করে হেসে। ভিতরে সবাই হই হুল্লা করছে। কয়েকজন ইংলিশ গানের তালে তালে নাচছে। রেহা বাইরে এসে দুজনকে টেনে ভিতরে নিয়ে যায়, দু গ্লাস জুস ধরিয়ে দিয়ে হাতে। অর্ষা আতঙ্কিত হয়ে আহনাফের দিকে তাকায়। আহনাফ ওর চোখে দৃষ্টি বুঝতে পেরে নেহাকে জিজ্ঞেস করে, অ্যালকোহল মেশানো নাকি? ও কিন্তু এসব খায় না। জুসের সাথে সবগুলো বোতলে হুইস্কি মেশানো। অর্ষা খাবে না শুনে নেহা মিথ্যা বলল, আরে না, এগুলো শুধু জুস। এই দেখো, আমরাও খাচ্ছি। অভয় পেয়ে অর্ষা গ্লাসে চুমুক দেয়। টেস্ট ভালো বিধায় আরো 3 গ্লাস জুস খেয়ে ফেলে। নেহা অর্ষার হাত ধরে নাচতে নাচতে বলে, টেস্ট কেমন ভাবি? দারুণ। কি জুস এটা? নাম কি? নেহা মস্করা করে বলে, লাভ জুস। এরপর অহনাবকে টেনে এনে বলল, এরকম দূরে দাঁড়িয়ে আছো কেন? বইয়ের সাথে ড্যান্স করো। অগত্যা অহনাব অর্ষার হাত ধরল। ততক্ষণে নেশায় নেশায় ভাব এসে গেছে অর্ষার মাঝে। বাতাসে অর্ষার চুলগুলো ওড়ার সময় অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে। নজর সামলানো দায়। আহনাব তৎক্ষণাৎ অর্ষাকে ছেড়ে দেয়। অর্ষাও এগিয়ে আসে, চোখ মুখ শক্ত করে জিজ্ঞেস করে, এভাবে চলে এলেন কেন? খেতে? জুসের গ্লাস দেখিয়ে বলল অহনাব। ও আচ্ছা তাই? ওকে দেখি কে কত জুস খেতে পারে। বলে গ্লাসটা নিয়ে নিল অর্ষা। গ্লাসের বদলে বোতল নিল। আহনাব বাধা দিয়ে বলল, তোমার খাওয়া লাগবে না। কেন না? 100 বার খাবো, 1000 বার খাবো, আপনি খাবেন না? আজিব, আমি কেন খাবো না? আমিও 100 বার খাবো, 1000 বার খাবো। এই বলে সেও ঢক ঢক করে বোতল থেকে জুস পান করতে থাকে। এবার আহনাফের নেশা হয়ে গেছে প্রায়। অর্ষা বোতল নিয়ে আবার বাইরে গেছে, বসে পড়েছে সে। ওকে ফলো করে আহনাফও আসছে। যদি বেখেয়ালে আবার পানিতে পড়ে যায় তখন? অর্ষা একবার বোতলে চুমুক দিচ্ছিল আর একবার আকাশের দিকে তাকিয়েছিল। অনেকক্ষণ তাকিয়ে থেকে আবার বোতলে চুমুক দেয়। আহনাব গিয়ে ওর পাশে বসে বোতলটা হাত থেকে ছিনিয়ে নিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে, অনেক খেয়েছো, আর খাওয়া লাগবে না। অর্ষা তখন চোখে মুখে পুরো নেশা, মাথা ভন ভন করছিল। ঝিম মেরে কিছুক্ষণ আহনাবের দিকে তাকিয়ে থেকে বুকের ওপর ঢলে পড়ে। বুকে মৃদু আঘাত করতে করতে বলে, আপনি অনেক খারাপ, অনেক। নেহা ফের এসেছিল ওদের ডাকতে। দুজনকে একসাথে দেখে মুচকি হেসে আবার চলে যায়।
আহনাফ অর্ষা দুভাই ধরে সোজা করে বসে বলেন, আমি খারাপ? ভীষণ। আমি সত্যি খারাপ, 100% খারাপ। একটু ভালো না। অর্ষার মুখের দিকে তাকিয়ে আহনাফ যেন আরো নেশে হয়ে গেল। সে অর্ষাকে আরো কাছে টেনে আনলো। এক হাত চলে গেল অর্ষার জ্যাকেট ভেদ করে কোমরে, আর অন্য হাত অর্ষার চুলের মাঝে। কোনো কিছু চিন্তা ভাবনা করার অবকাশ পেল না কেউই। অর্ষার পেলবউষ্ট ডুবিয়ে দিল নিজের উষ্ঠদয়। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে মুখের দিকে তাকিয়ে বলল, গার্ল লাইক ইট ইজ হার্ডলি সিন, ইউ আর মাই কুইন। এরপর সে গাঢ় চুম্বন দিল অর্ষার দুগালে। অর্ষা ফের ভাঙা ভাঙা গলায় বলল, আই সেড ইউ আর ব্যাড ব্যাড, ভেরি ব্যাড। ইয়া, আই অ্যাম, অ্যান্ড অনলি ফর ইউ। বলে সে আবার অর্ষার ঠোঁটে গভীর চুমু দিল। শীতল সমীরণ মন না করে শীতল। মন যে খারাপ হয় কারণে অকারণে। প্রথম ভালো লাগা হোক কিংবা অল্প বয়সের ভালো লাগা, খুব সন্তর্পণে তা মনের ভিতরে গেঁথে থাকে। অল্প একটু ভালো মুহূর্ত মনে যে রকম আনন্দের সৃষ্টি করে, তেমনি অল্প একটু খারাপ মুহূর্ত পুরো মনটাকে বিষিয়ে তোলে। সকালের পরিস্থিতি ঠিক সেরকম। বই খাতা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় বসে রয়েছে সে। কিছুক্ষণ পড়ার টেবিলে বসে পড়ার চেষ্টা করছিল তো, কিছুক্ষণ বিছানায়। কোথাও তার পড়া হচ্ছে না, অথচ একগাদা পড়া পেন্ডিং রয়েছে। ক্লাসের পড়া, কোচিং এর পড়া, প্রাইভেটে পড়া সব। আর এদিকে উচাটন মন নিয়ে সে অস্থিরতায় ভুগছে। সমস্যা তো পড়ার স্থান নয়, বরং তার মন। সে কিছুতেই আহিলের করা অপমানগুলো ভুলতে পারছে না। সকালে মা সেলিনা বেগম মেয়ের রুমে এসে পুরো দস্তক অবাক হয়ে যায়। সকালে হাত পা ছড়িয়ে ফ্লোরে বসেছিল তিনি। হরলিক্স গ্লাস টেবিলের উপর রেখে বলেন, এ কি অবস্থা তোর? সকাল করুণ স্বরে বলে, কি? বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস কেন? দেখছো না পড়তেছি। এই তো পড়ার নমুনা। এভাবে কেউ পড়ে? ভালো লাগছে না মা। কেন, কি হয়েছে? কিছু না হলে ভালো লাগবে না কেন? শরীর খারাপ না? তিনি কয়েক সেকেন্ড মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। বললেন, তোর যে কখন কি হয় বুঝি না আমি। হরলিক্স খেয়ে চুপচাপ সুন্দর মতো পড়তে বস। আহিলের কথা মনে পড়ে যায় সকালে। সকাল তো আহিল তাকে ছোট বলে অমন বড় বড় কথা বলে গেছিল। হরলিক্স কথা শুনে বেপরা মনটা আরো বেপরা হয়ে উঠল। সে বসা থেকে উঠে দাঁড়ায়, সেলিনা বেগমকে পিছু ডাকলো, মা। তিনি দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, কি? এখন থেকে আমি আর হরলিক্স খাবো না, নিয়ে যা। কেন? হরলিক্স আবার তোকে কি করলো? কিছু করেনি। আমি কি ছোট নাকি যে এখনো হরলিক্স খাবো? সেলিনা বেগম চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। ধমক দিয়ে বলো, খুব বড় হয়ে গেছিস তাই না? এক থাপ্পড় দেব, সব কটা দাঁত পড়ে যাবে। চুপচাপ খেয়ে নে। মা চলে যাওয়ার পর রাগে ফেটে পড়ে সকাল। সবাই কেন তাকে শুধু ছোটই বলে। সে কি খুব বেশি ছোট? হরলিক্স খেলো না সে। ওয়াশরুমে ফেলে দিয়ে গ্লাস খালি করে আবার টেবিলের উপর রেখে দিল। সেই সময় নিতুর কল আসে। মনে মনে খুশি হয় সকাল। যাক, ওর সাথে কথা বললে মনটা তো হালকা হবে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে নিতু বলে, দোস্ত, ম্যাথ হোমওয়ার্ক করেছিস? হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দে না। মুহূর্তেই আবার রাগ উঠে গেল মাথায়। সকাল চিবিয়ে চিবিয়ে বলল, এজন্য ফোন করছিস? রাখ, ফোন রাখ বলছি। আরে রাগ করছিস কেন? কি হয়েছে? ঘোড়ার ডিম হয়েছে, বলবি তো? না বলে বুঝবো কি করে? কি হবে আবার? সকাল থেকে তো কোনো কিছুতেই মন বসাতে পারছি না। ওই ছেলের কথাগুলো কানে ভাসতেছে শুধু। নিতু দীর্ঘশ্বাস নিয়ে বলে, ও, ওই ব্যাপার? আরে বাদ দে না। কত মানুষ তো কত কথাই বলে, সব কি মনে রাখতে হয় নাকি? বাদ দেবো মানে? পারছি না আমি।
একই তো অন্য একটা মেয়ের সাথে দেখছি, তার উপরে আবার উল্টো আমাকে অপমান করে গেল। তুই যেভাবে বলছিস মনে হচ্ছে সে তোর বয়ফ্রেন্ড। এত হাইপার কেন হচ্ছিস তুই? একটুখানি থেমে ফের বলো, বাই এনি চান্স তুই তার প্রেমে পড়ে যাসনি তো? সকাল চুপ করে থাকে। নিতু বলে, কিরে চুপ কেন? জানি না, মন তো হচ্ছে তুই হাবুডুবু খাচ্ছিস। খেলেই বা কি, ট্রিট দিবি? রাখ তো ট্রিট। সে তো আমাকে দেখতেই পারে না, কেমন দূর দূর করে। দেখিসনি? তাতে কি, সে রিজেক্ট করতেই পারে। তাই বলে কি তুই হাল ছেড়ে দিবি? তাহলে কি করব? আটার মতো লেগে থাকবি কয়দিন? ইগনোর করবে সে, দেখবি একদিন ঠিক পটে যাবে। সত্যি বলছিস? অবশ্যই। তুই কি তার চেয়ে কম সুন্দরী নাকি? হাল ছাড়িস না। সকাল খুশি হয়ে যায়। নিতু বলে, মন ভালো হয়েছে। এবার তো হোমওয়ার্ক ছবি দে। আমি তো পড়াতেই পারিনি, হোমওয়ার্ক করিনি। বাট ডোন্ট ওয়ারি, আমি এখনই হোমওয়ার্ক করে তোকে ছবি পাঠাচ্ছি। বন্ধু 3 দিন তো বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। আশিক তার রুক্ষ কণ্ঠে গান গাওয়ার চেষ্টা করছে। আহিল, দিদার, লামিয়া, জুই আর রেশমির গালে হাত দিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে। সকলে চোখে মুখে বিরক্তের ছাপ। আর সইতে না পেরে রেশমি জোরে একটা ধমক দিয়ে বলল, এই থামা তোর গান। আমার এলাকায় কুত্তাগুলা নইলে এখন বাসায় আইসা পড়বে। আশিক গান থামাইয়া মুখ গোমড়া কইরা তাকিয়ে আছে, চোখের দৃষ্টি আহত। লামিয়া করুণ সুরে বলল, আমার শ্বশুরবাড়ি এলাকায় কয়টা কুত্তা আছে? অলরেডি ওরা ঘেউ ঘেউ করা শুরু করেছে। সেম রে, হেডফোন নেই নাই তো, তাই ওরা মনে হয় গান শুনে এমন করতেছে, বলল জুই। আশিক খুব কষ্ট নিয়ে এবং দিদার উদ্দেশ্যে বলো, ওরা আমাকে অপমান করতেছে। তোরা কিছু বলবি না? দিদার বলো, তোর কি মান আছে যে অপমান করবে? আহিল দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি তো এটা বুঝছি না, আজ এমন কোনো পাপ করছি যে তোর গান শুনতে হচ্ছে? আশিক কান্না করার ঢং করে বলল, তোরা সবাই আমাকে অপমান করলি তো কর। বোকারানি যদি কলে থাকতো তাহলে ঠিকই আমার পক্ষ নিত। জুই বলল, ভালো কথা। কিরে লামিয়া, তুই যে বললি অর্ষা কলে আসতে বলছে, কোথায় ও? লামিয়া ঠোঁট উল্টে বলল, কি জানি, লাইনে তো নাই, মনে হয় ভুলে গেছে। বলো দি। রেশমি হতাশ হয়ে বলল, এটা কোনো কথা? হয়তো ব্যস্ত আছে, আমরা কথা বলতে থাকি, দেখি আসে কিনা, বলল আহিল। লামিয়া পা গুটিয়ে আরাম করে বসে বলল, তাহলে একটা গল্প শোন। এখন গল্প শুনবো? তোর হাজবেন্ড কোথায়? অফিসে, আসতে রাত হবে, তুই গল্প বল। আশিক মরা মরা হয়ে বলল, আমার গান তো ভালো লাগলো না তোদের, নে আহিল তুই একটা গল্পই শোনা, আমরাও শুনি। আহিল কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস নিয়ে বলল, আর গল্প? নিজেই তো কোনো গল্প আটকে পড়ে গেছি মনে হচ্ছে। কেন, কি হয়েছে? প্রশ্ন করল রেশেষ। আরে আজ যে তুই আর আমি রেস্টুরেন্ট থেকে বের হলাম না সকালে, তখন একটা মেয়ে এসেছিল। সকলে অবাক হয়ে স্বরে বলল, মেয়ে? রেশমি বলল, মেয়ে? কোথায় এলো? কোন মেয়ে? আমি তো দেখলাম না। আগে কথা শেষ করতে দে আমায়। আচ্ছা বল। এরপর সে সকালের সাথে ঘটে যাওয়া সকল কথা বন্ধুদের বলল। সবার তো হাসতে হাসতে অবস্থা খারাপ। দিদার হাসতে হাসতে বলল, তুই আগুন, একটা পিচ্চি মেয়ে তোকে আগুন বলে গেল। হায় আল্লাহ। আহিল মুখ গম্ভীর করে বলল, হাসছিস কেন তোরা? হাসবি না? রেশমি বলল, শুধু শুধু আমিও জড়িয়ে গেলাম। ওই মেয়ে নিশ্চয় ভেবেছে আমি তোর গার্লফ্রেন্ড। কি জানি, কথার ধরনে তো মনে হচ্ছিল জেলাস। ভাইরে ভাই, এইটুকুনো মেয়ের কথা শুনলে অবাক হয়ে যাবি তোরা। তাহলে তো মেয়েটাকে একবার দেখা দরকার, বলল আশিক। কোনো দরকার নেই, এছাড়া মেয়েটা মনে হয় আর সামনে আসবে না। যে ধমক দিয়েছি, এবার থেকে দেখলে 10 হাত দূরে দূরে থাকবে। লেকে থই থই করা পানি স্রোতের সাথে ভেসে চলছে মাঝারি সাইজের সাদা জাহাজটি। লেকে নীলাভা স্বচ্ছ পানিতে আকাশের বুকে থাকা অর্ধখণ্ড চাঁদটি প্রতিচ্ছবি স্পষ্টভাবে ফুটে উঠেছে।
চাঁদের সঙ্গে রয়েছে ঝলমল করা দূরাকাশের তারা, যাদের দেখতে যতটা সুন্দর লাগে গণনা করা এর চাইতে কঠিন, শুধু কঠিন নয়, অসম্ভব। এই মুহূর্তে চাঁদের সঙ্গে অর্ষাকে তুলনা করা যায় নিঃসন্দেহে। আহনাব বুককে বলে যায় বিশাল আকাশ। চাঁদ যেমন আকাশের বুকে থেকে পৃথিবীর কিরণ ছড়াচ্ছে, ঠিক তেমনি আহনার বুকে থেকে অর্ষার মুহূর্তটাকে আরো বেশি সুন্দর করে তুলছে। এক হাতে আহনাব তাকে আলগে রেখেছে বুকের মাঝে, খুব যত্ন সহকারে। হোক না বিষয়টা অজ্ঞান, তাতেই বা কি আসে যায়। এই মুহূর্তটা অনন্ত হোক, এই শেষ যেন কোথাও না হয়। অনেকক্ষণ বাদে নেহা আবার আসে বাইরের দিকটা। বাড়ি থেকে ফোন এসেছিল, তাড়াতাড়ি সকলকে বাড়িতে ফিরতে বলা হয়েছে। নেহা বাইরে এসে অবাক হয়, ঠোঁটের কোণে ফুটে উঠে দুষ্ট হাসি। দুহাত গালে রেখে নিজে নিজেই হেসে বলে, আরে বা, আমার ভাই ভাবি দেখছি খুব রোমান্টিক, দুজনে কি সুন্দর খোলা আকাশের নিচে শুয়ে রয়েছে। নেহা এগিয়ে এসে হাঁটু ভাঁজ করে বসে। অর্ষার হাতে মৃদু ঝাঁকি দিয়ে বলে, ভাবি, এই ভাবি। অর্ষা কোনো হুঁশ নেই, সে তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অন্যদিকে আহনাফও একই অবস্থা, কারোই কোনো সাড়া শব্দ নেই। নেশাকে দুজনে বড্ডই বেশি হয়ে গেছে। বাড়িতে গিয়ে তো মায়ের হাতে উত্তম মাদম তাকে খেতে হবে মনে হচ্ছে। এত সুন্দর করে দুজনে ঘুমিয়ে আছে যে নেহা ডাকতেও মায়া লাগছে। কিন্তু কিচ্ছু করার তো নেই, তাড়াতাড়ি না ফিরলে পানিশমেন্টটা তারই হবে। তবে এত সুন্দর দৃশ্যটা তো ক্যামেরাবন্দি করাই যায়। নেহা উঠে দাঁড়ালো, একটু দূরে দাঁড়িয়ে ফোনের ক্যামেরা দুজনকে যুগলবন্দি ছবি ফোনে ক্যাপচার করে নিল। ছবিটা দেখলে মনে হয় রাজকুমারের বুকে রাজকুমারী ঘুমিয়ে রয়েছে, সেই সাথে ছবিতে রয়েছে আকাশের সাথে নীলাভ লেকের পানি। আহা, ছবিটা পুরো বাঁধিয়ে রাখার মতো। ফোন পকেটে রেখে সে নিহিতকে ডাকতে গেল, তবে একার পক্ষে দুজনকে ডেকে তোলা সম্ভব নয়। জাহাজ ঘাটে ফেরার পরে নেহা, নিহিত এবং আরো কয়েকজন মিলে ধরাধরি করে অহনা এবং অর্ষাকে গাড়িতে উঠিয়ে বসালো। ড্রাইভিং সিটে বসেছে নিহিত আর পাশের সিটে নেহা। নেহার পাশে সিটে আহনা এবং অর্ষার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, দুজনে তো ভালোই নেশা হয়ে গেছে। মা বকবে না? বকবেই তো। তুই কেন ওদের ওই জুস খাওয়াতে গেলি? আরে, আমি কি জানতাম নাকি ওরা এত পরিমাণ খাবে? এবার বোঝো মজা। প্লিজ ভাইয়া, মাকে একটু ম্যানেজ করে নিও প্লিজ। নিহিত গম্ভীর হওয়ার অভিনয় করছিল। এবার হেসে বলো, তুই চিন্তা করিস না তো। বাড়ি ফিরে কলিং বেল বাজানোর পর দরজা খুলে দিল ফুপি নিজে। নেহা ও নিধি মিলে অর্ষা এবং আহনাপে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এদিকে ওরা দুজনে নেশা করে আবোল তাবোল বলতে বিড়বিড় করে। ফুপি চমকে প্রশ্ন করে, এই অবস্থা কেন? নেহা ভয়ে ঢোক গিলে বলে, আরে ভাইয়া আর ভাবিকে ঘরে নিয়ে যেতে হবে মা। এবার আর ধরে রাখতে পারছি না। ফুপি এবার ভিতরের দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, তোদের বাবা এখন ঘরে, তাড়াতাড়ি ওদেরকে ঘরে নিয়ে যা। নেহা এবং নিধি তাই করলো। ফুপিও পিছু পিছু গেলে সেই রুমে। ছেলে মেয়ের উদ্দেশ্যে বলে, ওরা যে এত ড্রিঙ্ক করেছে, তোরা কোথায় ছিলি তখন? নিধি বুদ্ধি করে বলে, ওদের আলাদা স্পেস দিয়েছিলাম মামনি, কিন্তু বুঝতে পারিনি ওরা সময় না কাটিয়ে এত ড্রিঙ্কস করবে। না, তা কেন বুঝবে? এত পাকনামি কেন করতে গেছো? এখন তোদের বাবাকে কি বলবো আমি? তিনি তো অর্ষা আর আহনাফের সাথে দেখা করার জন্য অপেক্ষা করে আছেন। নেহা টপ করে বলে, বলে দাও, ভাবি খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, তাই সকালে দেখা করব। আহারে বুদ্ধি কি বাহার, দেখি কিভাবে পরিস্থিতি সামলানো যায়। এখন তোদের দুটো বিচার আমি সকালে করব। এখন বের হ ঘর থেকে। দুজনে বের হওয়ার পর ফুপি ঘরের লাইট অফ করে দরজা চাপিয়ে চলে গেল। চোখে মুখে কিছু সুর করছে বলে মনে হচ্ছে অহনাফের। সে বারবার মুখ হাত দিয়ে সরানোর চেষ্টা করছে। শেষমেশ ঘুম ভেঙে যায় তার। ঘুম ঘুম চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করে জিনিসটা কি, কিন্তু চোখ মেলে রাখাটাই তার পক্ষে দুষ্কর হয়ে পড়ে। সে আবারও চোখ বন্ধ করে ফেলে। বুকের মাঝে থাকা অর্ষাকে কোলবালিশ ভেবে আরো শক্ত করে জড়িয়ে ধরে। নেশা কাটেনি তার পুরোপুরি। নেশার ঘরে অর্ষার গালে চুমু খায়। ঘুমের মধ্যে বিরক্ত হয়ে অসূচক শব্দ করে অর্ষা। যেই গালে চুমু
দিয়েছে সে গালে তার হাত রেখে চুমু মোছার চেষ্টা করে। ফের আবার চুমু খায় আহনাফ। অর্ষা এবার বিরক্ত হয়ে মৃদু আঘাত করে আহনাফের বাহুতে। এবার যেন আহনাফের হুঁশ ফিরল। সে ফট করে চোখ মেলে তাকায়। এতক্ষণ মুখে যা সুরসুর করছিল সেটা হচ্ছে অর্ষার চুল। আর যাকে কোলবালিশ ভেবে শক্ত করে জড়িয়ে রেখেছিল সে কোলবালিশ নয়, বরং অর্ষা। অর্ষা ঘুম ঝরানো কণ্ঠে বিড়বিড় করে বলে, আমি বলছিলাম আপনি খারাপ, আপনি সত্যি অনেক খারাপ। বারবার কেন চুমু খাচ্ছেন? কেন কেন? আহনাফ বোকার মতো তাকিয়ে থাকে কিছুক্ষণ, এরপর অর্ষাকে সরিয়ে লাফিয়ে উঠে বসে। বুকে ফু দিয়ে বলে। সে উঠে যাওয়ার আগে অর্ষা তার হাত টেনে ধরে। আহনাফ উঠতে গিয়ে থেমে যায়, অর্ষার মুখের দিকে তাকায়। নেশার রেশ হয়ে গেছে তার। সে মুখটা ধীরে ধীরে এগিয়ে নেয় অজান্তেই। অর্ষার চোখ দুটো পিটপিট করে তাকায়। আহনাফের মুখের উপর হাত রেখে মিষ্টি করে হেসে বলে, নো। প্রত্যাখ্যান। আরো হুঁশ ফিরে আসে আহনাফের। এক ছুটে চলে যায় ওয়াশরুমে। চোখে মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকায়। আহনাফ মুখের ওপর হাত রেখে বলে, হায় আল্লাহ, কি যে হয়ে গেল। অর্ষা দেখছে আমি চুমু খেতে যাচ্ছিলাম। দেখেছেই তো, না দেখলে বারণ করলো কিভাবে? কি হলো হঠাৎ আবার? আমি ওকে মুখ দেখাবো কিভাবে? ওর সামনে যাব কিভাবে? সি আহনাফ, সি। কি করে তুই এটা করতে গেলি? সে লজ্জায় অস্বস্তিতে খাট হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। রুমে গিয়ে অর্ষার মুখোমুখি যে কিভাবে হবে সেই ভাবনাতে এখন সে বিবশ হয়ে গেছে। আহনাফ যখন রুমে ফের তখন ঘুটঘুটে অন্ধকার রুমে কিছুটা ঠাহর করতে পারছে না। কিছুক্ষণ সে থ মেরে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর টিপ টিপ আওয়াজ হচ্ছে। অর্ষা কি এখনো জেগে আছে? তাহলে তো সারে সর্বনাশ হয়ে যাবে। অন্ধকারে চোখ সরে আসার পর সে একটু একটু করে বিছানার দিকে এগিয়ে যায়। অর্ষার কোনো সাড়া শব্দ নেই। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে নিঃশব্দে খাটের উপর বসে। তবু অর্ষার কোনো সাড়া পায় গেল না। এবার সে কিছুটা ঝুঁকে অর্ষার মুখের দিকে তাকায়। বুঝতে পারে অর্ষা ঘুমিয়ে পড়েছে। বুকের উপর থেকে যেন ভয় ও লজ্জা ভারী পাথরটা নেমে গেল। লম্বা করে শ্বাস নেয় সে। কোলবালিশটা মাঝখানে রেখে আবারও শুয়ে পড়ে। ঘুমে চোখ যখন লেগে আসছিল তখন ধপ করে আহনাফের গায়ের উপর অর্ষা হাত রাখে। ভয় পেলেও নিজেকে ধাতস্থ করে নেয় আহনাফ। খুব সন্তর্পণে আশার হাতটি সরিয়ে বিড়বিড় করে বলে, হুশ, দূরে থাকো, দূরে দূরে। আজ আর সূর্য উদয় হওয়ার সাথে পাল্লা দিয়ে ঘুম থেকে উঠতে হয়নি আহিলকে। আফরিন বেড়াতে আসবে বলে কিছুদিন সে অফিসে যাবে না। সকাল 8টা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। রেনু এসে চা দিয়ে যায়। আমেনা বেগম রান্নাঘর থেকে ফিরে এসে বললে, যাবি কখন আফরিনের বাসা? এই তো বের হব এখন। দুপুরের আগে আগেই পৌঁছে যাবি। তোর জন্য রান্না বান্না করতেছে আফরিন। ওকে আবার এসব কে করতে বলল? বলা লাগবে নাকি? ও তো এমনই। আহিল কিছু বলল না। তিনি পাশে বসে বললেন, যাওয়ার সময় মনে করে কিছু নিয়ে যাস কিন্তু। হ্যাঁ, নেব। চা শেষ করে আহিল বেরিয়ে পড়ে। বাজারে গিয়ে বাইক থামিয়ে ফলমূল কেটে পেছন থেকে মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে, আমায় একটা আপেল দেন তো। আহিল ভুরু কুঁচকে পেছনে তাকায়। বিরক্ত হয়ে বলেন, আবার তুমি? সকাল চুলে বিনুনি নাচিয়ে নাচিয়ে বলো, হ্যাঁ আমি। আপনি কি অন্য কাউকে আশা করছিলেন নাকি? ফাউল কথা বলবে না। আচ্ছা, বলবো না। এখন কি আপেল নেবেন? আচ্ছা থাক, লাগবে না। আহিল ওর কথায় পাত্তা না দিয়ে কি কি নেবে সেগুলো দোকানদারকে বলছিল। সকাল উচ্ছ্বাসিত হয়ে বলল, জানেন আজ না আমি ভীষণ খুশি। আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। নিঃসন্দেহে আজকের দিনটা আমার জন্য শুভ। আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম বলে চিন্তিত হয়ে ভাবতে লাগলো সকাল। আহিল গম্ভীর হয়ে বলল, কিন্তু আমার দিনটা খুবই খারাপ আজ। ইস, কেন? এই দোকানে ফল ভালো নয়? দোকানের ফল ঠিক আছে। আমার সমস্যা তোমায় নিয়ে। এভাবে হুটহাট কেন দেখা হয় বুঝতে পারছি না। আহা, না বোঝার কি আছে? এটা হচ্ছে মনের কানেকশন। টান, বুঝছেন? গভীর টান। বড্ড বাচাল তো তুমি। আচ্ছা, তোমার সমস্যা কি? আমায় বলো তো, কি চাও তুমি? আপাতত আপনার নামটা বলবেন আর ফোন নাম্বারটা দিলেই হবে। থাপড়িয়ে যখন দাঁত ফেলে দিব তখন বুঝবে মজা। সবসময় এমন কাঠখোট্টা মেজাজে কথা বলেন কেন? আমি কি প্রেম করতে চেয়েছি নাকি? তুমি চাইলেই আমি রাজি হব? আমি কি জানি
আচ্ছা, আমরা ফ্রেন্ড তো হতে পারি। না, পারি না। আমার অলরেডি অনেকগুলো ফ্রেন্ড আছে। নতুন করে আর প্রয়োজন নেই। কেন? গার্লফ্রেন্ড বুঝি বারণ করেছে? আহিল ভ্রুকুটি করে প্রশ্ন করে, কে গার্লফ্রেন্ড? ওই যে রেস্টুরেন্টে যার সাথে গিয়েছিলেন। আহিল কিছুক্ষণ চুপ করে থাকে, কি যেন ভেবে বলে, হ্যাঁ ঠিক ধরেছ। সকাল মুখটা কাদো কাদো করে বলে, তার মানে সত্যি আপনার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ। এতক্ষণ নিদু আর বিথি চুপ করেছিল। এবার নিদু মুখ খুলে সাংঘাতিক একটা কথা বলে ফেলল। সে আহিলের উদ্দেশ্যে বলে, সে যে আপনার গার্লফ্রেন্ড হয় তার প্রমাণ কি?